আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, প্রেমের ফাঁদে হত্যা। একটা রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কবলে পড়ে একটা গাড়ির মধ্যে ভয়ানক আহত অবস্থায় পাওয়া গেল একই পরিবারের তিনজনকে, স্বামী, স্ত্রী, কন্যা। তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে কন্যাটিকে জীবিত ও তার মা বাবাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। নয়ন নিজে উকিল হলেও তার অতি কাছের ওই তিনজন মানুষের এই পরিণতিতে স্তম্ভিত হয়ে গিয়েছিল সে। এর প্রায় মাস 2-3 পর ওই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া তার সেই মাসতুতো বোন নিজের বাড়িতে ফিরল। কিন্তু মাসখানেক যেতে না যেতেই আর এক বিপত্তি। হঠাৎ কিছুদিন ধরে তার মধ্যে নাকি স্কিজোফ্রেনিয়ার লক্ষণ ধরা পড়ছে। খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে প্রায়। সব সময় কারা নাকি ওকে কি সব বলছে, ওর স্বর্গে যাওয়ার সময় হয়ে গেছে, আর আয়ু নেই নাকি ওর বেশি দিন। এইসব নয়নের এই বিষয়টা কেমন গোলমেলে লাগে। তার ওই বোনের হঠাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার কোন কারণ সে বুঝে উঠতে পারে না। তার হবু ভগ্নিপতি নিজেও ডাক্তার, সেও চিকিৎসা করে হবু স্ত্রীকে সুস্থ করতে পারছে না দেখে তার চিন্তা আরো বাড়ে। এরই মধ্যে একটা ভয়ানক জিনিস হাতে পেয়ে আরো ঘাবড়ে যায় সে। তাই সে হাজির হয় তার পুরনো পাড়ারই এক দাদা এবং শখের গোয়েন্দা হীরক সেন ওরফে হিরুর কাছে। হিরু নিজেও নয়নকে ছোট থেকেই দেখে এসেছে, তাই তাকে দেখে হেসে বলল, কি ব্যাপার উকিল ভাই, আজ এদিকে? আসলে আমি এসেছি একটা বিষয়ে তোমার সাহায্যের দরকার। তাই আমার মাসি এবং মেসোমশাই, মানে সর্বশ্রীর বাবা ও মা, হঠাৎ মাস 3 আগে মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তুমি তো ওদের চেনো আর ঘটনাটাও জানো। সর্বশ্রীও চোট পেয়েছিল, কিন্তু সেই শুধু প্রাণে বেঁচে গেছে। হাসপাতাল থেকে ওকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল ওর হবু বর অমল, কিন্তু সে জেদ করে নিজের বাড়িতেই ফিরে এসেছে। তার জন্য 24 ঘন্টা তাই একজন আয়াকেও রাখতে হয়েছে বাড়িতে। এছাড়া শারীরিকভাবে বেশ কিছু কাজ করতে সে একা অক্ষমই এখন, তাই বাড়িতে স্পেশাল মেডিকেল অ্যারেঞ্জমেন্টও করাতে হয়েছে। আমাদেরই এক বন্ধু মিলন, যে ইঞ্জিনিয়ার, ওকেও তো চেনো তুমি, সে নিজে এসে কদিন ওই বাড়িতে দাঁড়িয়ে থেকে সেই সবের ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, বেশ সুস্থই হয়ে উঠছিল সর্বশ্রী। হঠাৎ তার মধ্যে নাকি স্কিজোফ্রেনিয়ার লক্ষণ ধরা পড়ছে। খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে প্রায়। সব সময় কারা নাকি ওকে কি সব বলছে, ওর স্বর্গে যাবার সময় হয়ে গেছে, আর আয়ু নেই নাকি, এই সব। কেমন একটা আড়ষ্ট ভীতু ভাব আর অসংলগ্ন সব কথাবার্তা বলছে। জীবনে বেঁচে থাকার যেন ইচ্ছাটাই সত্যি ও হারিয়ে ফেলেছে। অমল তো দিন রাত তাকে নিয়ে পড়ে আছে, কিন্তু তার কোনো বিশেষ উন্নতির লক্ষণ তো নেই। ওর সামনে প্রকাশ না করলেও অমল নিজেও যেন বিধ্বস্ত হয়ে পড়েছে। সর্বশ্রীকে প্রচন্ড ভালোবাসে ও, তাই ওর এই হাল দেখে সে বেচারা ভয়ানক ভেঙে পড়েছে। যাই হোক, আমি তোমার কাছে যে কারণে এলাম, মেসোমশাইয়ের ব্যাংকের লকার থেকে গয়না গাটি ও জিনিসপত্র এনে রাখা হয়েছিল সর্বশ্রীর আলমারিতে। সেদিন আলমারি খুলে
টাকা বের করতে গিয়ে একটা ভয়ানক জিনিস পেলাম, এই দেখো বলে নয়ন একটা খাম এগিয়ে দিল। হিরু খামটা খুলে দেখে একটি পারিবারিক ছবি। স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছেন, আর সামনের চেয়ারে বসে তাদের ফুটফুটে মিষ্টি মেয়েটি। তাদের দুজনের মাথার ওপর দুটো লাল ক্রস দেওয়া, আর মাঝখানে লেখা আজ থেকে মাস 3 আগেকার একটা তারিখ। হিরু ভালো করে ছবিটা দেখে বলল, সর্বশ্রীর বাবা মা কি এই তারিখেই মারা যান? মানে এটা ওনাদের 3 জনই ছবি তো, তাই আর কি। নয়ন ঘাড় নাড়ে। হ্যাঁ, সর্বশ্রী কিন্তু এই ছবিটার ব্যাপারে কিছুই জানে না বলল। তাহলে এটা কি হুমকি ছিল কারো? ওর মা বাবা কি তবে অ্যাক্সিডেন্টে মারা যাননি, মেরে ফেলা হয়েছে? সর্বশ্রীর মধ্যে এই যে পাগলামির লক্ষণ ধরা পড়েছে, এটাও কি রিয়েল? সেও আততাই আর একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছে না তো? এই সব চিন্তা করেই তোমার দ্বারস্থ হয়েছি। তুমি তো জানোই আমি ছোট থেকে ওদের বাড়িতেই মানুষ হয়েছি। আমার সমস্ত পড়াশোনা ওদের ওই বাড়িতে থেকেই কমপ্লিট করেছিলাম আমি। তারা আমার নিজের মা বাবার থেকেও কোনো অংশেই কম নন আমার কাছে। তুমি বর্তমানে থাকো কোথায়? নিউ আলিপুর বললে, তাই তো? সর্বশ্রী কি এখনো ওই নিজেদের বাড়িতেই আছে? তাহলে আমি কেসটা নেবার আগে একবার সেখানে যাব। হ্যাঁ হ্যাঁ, চলো না, আমার সঙ্গে গাড়ি আছে, আর আমি এখন ওখানেই যাব ভাবছিলাম। তুমি কেসটা নিলে আমি কিছুটা নিশ্চিন্ত হই। বুঝতেই তো পারছো, নিজের বোনের থেকে তো কম না সে। তাই দুশ্চিন্তায় আমিও নিজের কাজে কোনো রকম কনসেন্ট্রেট করতে পারছি না একদম। দুজনে তখনই বেরিয়ে পড়ল সর্বশ্রীর বাড়ির উদ্দেশ্যে। হিরুর মাথায় তখন ঘুরছে বেশ কিছু জটিল চিন্তা ভাবনা। নয়নের ওই কথাটা যদি সত্যি হয়, মানে সর্বশ্রীর বাবা মা যদি খুন হয়ে থাকে, তো ওর পাগলামির পিছনেও আততায়ীর হাত নেই, এমনটা তো আর বলা যায় না। হিরু ওর মাসি মেসো সম্পর্কে একটু ডিটেলসে জানতে চাইলে নয়ন জানালো সর্বশ্রীর বাবা ছিলেন সংস্কৃতের অধ্যাপক, একটা ভীষণ নির্বিবাদী মানুষ, আর ওর মা ছিলেন গৃহকর্ত্রী ও বেশ নিষ্ঠাবতী পূজারিনী। দিনের অনেকটা সময় তার ঠাকুর ঘরেই নাকি কেটে যেত। হিরুর দুশ্চিন্তা আরো বাড়ল তাদের ওই রকম সরল সাদাসিধে মানুষের পরিচয় পেয়ে। ওই রকম নির্বিবাদী মানুষের এমন শত্রু থাকা কি সম্ভব যে তাদের প্রাণেই মেরে ফেলতে চাইবে? কেসটা কেমন জটিলতর লাগছে। প্রথম শুনে যেমন সহজ লাগছিল, তার তেমনটা নাও হতে পারে। খাবারে বিষক্রিয়া করিয়ে মানুষকে পাগল বানিয়ে ফেলা কোনো নতুন বিষয় তো নয়, কিন্তু সেক্ষেত্রে অমলের চোখে তো সেটা ধরা পড়ে যাবার কথা। তাহলে অন্য কোনো রহস্য? সর্বশ্রীর বাড়িতে গিয়ে নয়ন নিজের চাবি দিয়েই মেন গেটের লক খুলে ভেতরে ঢুকল। হিরুকে নিয়ে দোতলার ঘরে যাবার আগেই আয়াকে ডাক দিল একটা। সর্বশ্রীর ঘর থেকে একটা বছর 25-30 যুবতী আয়া বেরিয়ে এসে তাদের নিয়ে গেল ঘরে। সর্বশ্রীর বিছানাটা বড় বড় নার্সিংহোমে ব্যবহৃত হয় এমন মানের উৎকৃষ্ট শ্রেণীর একটি বেড, তার সাথেই অ্যাটাচ আছে একটি অটোমেটেড অ্যালবাম, প্রেসক্রিপশনের মতো ঠিক তার খাবারের সময় অনুসারে বাজে। তার একপাশে মুভেবল ডাইনিং টেবিল ও তার ওপরে খাবার মুখ পর্যন্ত এগিয়ে নেবার সুন্দর ব্যবস্থা। হিরু বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল পুরো ঘরটা। সেই বেড, ডাইনিং টেবিল,
পিছনের বুক সেলফ, নতুন করে করা ওয়ারিং এর নকশা, লাইট, ফ্যান, সাউন্ড সিস্টেম, সবকিছু। আর সব থেকে বেশি নজর রাখল সর্বশ্রীর মুখমণ্ডল, কথাবার্তায় তার অভিব্যক্তির প্রকাশ এবং আয়াটির চাল চলন ও হাবভাবের দিকে। নয়ন সর্বশ্রীর সঙ্গে পরিচয় করালো হিরুর, শুধুই তার এক বন্ধু হিসাবে, যেমন প্ল্যান করে রেখেছিল তারা। হিরু সারাক্ষণ চুপচাপ তাদের ভাই বোনের ও আয়ার কথাবার্তা শুনে গেল। শেষে একটাই প্রশ্ন করল, ঘরের ওয়্যারিং কি রিসেন্ট পাল্টানো হয়েছে? সর্বশ্রী জানালো যে অ্যাক্সিডেন্টের পর এই বাড়িতে ফেরার সময় এই ঘরটায় 3 দিক দিয়ে খোলা আর বেশ ভালো ছায়া পড়ে বলে আমার থাকার জন্য এই ঘরটাই ঠিক করা হয়েছিল। এই ঘরটা আগে খুব একটা ব্যবহার হতো না, তাই মিলন এসে ঘরের লাইট, পাখা, সাউন্ড সিস্টেম, ওয়্যারিং সবকিছুই নতুন করে একদম পারফেক্ট রিঅ্যারেঞ্জ করে দিয়ে গেছে। তুমি বলে দিয়েছিলে কিভাবে তোমার এই ঘরে এগুলো সাজানো হবে? না না, ও নিজে থেকেই করেছে। ওর টেস্ট আমার সাথে বরাবরই খুব ম্যাচ করে তো। তোমার বেডের নিচে একটা কুকুরের বকলেস দেখছি, কুকুরটা কোথায়? উত্তরটা দিল আয়া। কি হয়েছে ওর জানি না, কিছুদিন ধরে ভুলো কিছুই খেতে পারছে না জানেন। খাবার দিলেই কেমন ভয়ে কুঁকড়ে যাচ্ছে। ভয়ানক শরীর খারাপ ওর, কি যে হলো ওর কে জানে। ওকে খাবার দেয় কে? আমি আমি যা খাই তাই নিজের পাত থেকে আলাদা করে আগে ওকে দিই, ও আমার খাবারই খায়। হিরু নয়নকে বলল, তুমি ভুলুকে নিয়ে গিয়ে বরং তোমার বন্ধু ওই ভেটেরিনারির ডাক্তার লক্ষণকে একবার দেখিয়ে নাও না। নয়ন তার প্রস্তাবে সাগ্রহে রাজি হয়ে ভুলুকে নিয়ে সেই গাড়িতেই আবার দৌড় দিল। হিরুও তার সঙ্গে গেল। ডাক্তার লক্ষণ ভুলুকে ভালো মতো পরীক্ষা করে বলল, ফোবিয়া, নিউরোসিসে আক্রান্ত হয়েছে ভুলু। যেভাবেই হোক সেটার প্রভাব খাবারের সঙ্গে জড়িত, আর তাই ঠিকমতো না খাওয়ার ফলেই ওর শরীরটা ভেঙে পড়েছে। ওর অন্য কোনো রোগ নেই। তাই আপাতত ভুলুকে লক্ষণের তত্ত্বাবধানেই ছেড়ে ফেরার রাস্তা ধরল তারা। নয়ন কোর্টে গেল আর হিরু ঢুকল লাইব্রেরিতে। গুচ্ছেন খানিক বইপত্র ঘেঁটে কি সব নোট করলো সে সেখানে বসে। লাইব্রেরি থেকে বেরিয়ে এসে একটা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে তখনই তার স্যার ও বিশিষ্ট মনস্তাত্ত্বিক ডক্টর এস.আর. অধিকারীর বাড়ি পৌঁছল। প্রায় ঘণ্টাখানেক তার কাছে পরামর্শ নিয়ে হিরু আবার সর্বশ্রীর বাড়িতে গেল। তার ব্রোচের একটা ডায়মন্ড নাকি ওখানে পড়ে গেছে বলে জানালো সে সর্বশ্রীকে। তারপর সেটা খোঁজার অজুহাতে সে আবার তার ঘরের ওয়্যারিং, সেই বুকশেলফ, ডাইনিং টেবিল, বেড, অ্যালবাম, অ্যালার্ম সব বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল ভালো করে। তারপর আয়াটির কাছে গিয়ে তার সঙ্গেও বেশ ভাব জমিয়ে নিল। কথাবার্তার ফাঁকে ফাঁকে তার পুরো নাম, ঠিকানা, ফোন নম্বর আর আগে কোথায় কি কি কাজ করেছে তার সব ডিটেলস নিয়ে নিল। ওখান থেকে বেরিয়ে সোজা হাইকোর্টের নয়নের চেম্বারে গেল। নয়নের সাথে ওখানেই কিছু কথাবার্তা বলে তাকে নিজের কনফিডেন্সে নিয়ে এলো। তারপর তাকে নিয়ে সেদিন সন্ধ্যেতেই হাজির হলো গিয়ে অমলের বাড়িতে। নয়ন তাকে জানালো যে হিরু তার পাড়ারই এক শুভাকাঙ্ক্ষী দাদা, ওর মাসি এবং মেশোর মৃত্যু নিয়ে পুলিশের কাছে সন্দেহ আছে। এই বিষয়ে হিরুও সেদিন স্পটে থাকায় কিছু কিছু বিষয়ে নিজের থেকেই সে হেল্প করেছে তাদের, সেই জন্যই এখানে আসা। তার সর্বশ্রীর চিকিৎসার বিষয়ে কিছু নাকি জানার আর বলার আছে। হিরু অমলকে সর্বশ্রীর চিকিৎসার ব্যাপারে স্যারের কথা মতোই কিছু জিজ্ঞাসাবাদ করল। যথারীতি সে জানতে পারল আপাতত সর্বশ্রীকে
ডোপামিন দিয়েই স্বাভাবিক রাখা হচ্ছে, আর খুব দরকার পড়লে স্টোরোটোনিন দিচ্ছে। স্যারের কথা মতো তার চিকিৎসা পদ্ধতিটা স্কিজোফ্রেনিয়ার সঙ্গে মিলে যাচ্ছে, বুঝল সেটা হিরু। অমল সর্বশ্রীকে স্কিজোফ্রেনিক ধরে নিয়েই তার চিকিৎসা শুরু করেছে দেখে হিরুর কপালে একটা ছোট ভাঁজও পড়ল, কিন্তু খুব দ্রুত সে নিজেকে স্বাভাবিক করে নিয়ে অমলকে বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো অমলবাবু। বলুন। সর্বশ্রীর রোগটা মানসিক, এটা আপনি ঠিকই ধরেছেন, কিন্তু তার চিকিৎসাটা মনে হয় ভুল হচ্ছে। সে মোটেই স্কিজোফ্রেনিক নয়। She is suffering from phobia and I think it is still an early stage. তাই আমি আপনাকে অনুরোধ করব ওকে নিয়ে ডক্টর এস.আর. অধিকারীর কাছে যান। এই মুহূর্তে মানসিক রোগের চিকিৎসা সব থেকে ভালো উনিই করছেন। এই ওনার কার্ড, ওনাকে দেখান। আশা করি সর্বশ্রী দেবীর শারীরিক ও মানসিক অবস্থার দ্রুততর উন্নতি হবে। আর পারলে সর্বশ্রী দেবীকে ওই বাড়ি থেকে বের করে আনুন। আপনার কাছে বা নয়নবাবুর ওখানে রাখুন, হাতে নাতে ফল পাবেন। আমার কথাটা আপাতত শুনুন। আমি কয়েকদিনের মধ্যেই এসব কেন বলছি তার ব্যাখ্যাও দেব, কিন্তু এখন না। এইটুকুই আপাতত বলার আর কি। হীরকবাবুর কথাটা শোনা উচিত অমল। উনি না ভেবে চিনতে এমনি এমনি কাউকে কিছু করার কথা বলার মতো মানুষ উনি নন। আমি ওনাকে বহু বছর ধরে চিনি। উনি আমার সিনিয়র ছিলেন এক সময়, আর অধিকারী স্যারের নাম আমিও শুনেছি। খুব ভালো সাইকিয়াট্রিস্ট। হিরুর কথাটা মানতে চাক আর না চাক, নয়নের কথাটা ফেলা অমলের পক্ষে তখন সম্ভব ছিল না। তাই অগত্যা বোধ হয় খানিকটা নিমরাজি হয়েই সে সর্বশ্রীকে ডক্টর অধিকারীর কাছে নিয়ে যেতে বাধ্য হলো পরের দিনই। ওদিকে স্যার হিরুকে বেশ কিছু বিষয়ে ফলো আপ করে নিতে বলেছিলেন। সেগুলো সব করে পরদিন সন্ধ্যায় তার বাড়িতে এসে সব খুলে বলল তাকে। রাতের ডিনার করা অবধি তারা এক টানা সেই সব নিয়ে ডিটেলসে আলোচনা করে প্রত্যাশা মতোই সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলেন দুজনেই। হিরু পরদিন সকালেই নয়নকে কল করে। তার ওই ইঞ্জিনিয়ার বন্ধু মিলনের অফিসের ঠিকানাটা জোগাড় করে নিল, আর ওই আয়াটার বাড়ির ঠিকানাতেও গিয়ে সেদিন সকালেই একটা চক্কর দিয়ে এলো সে। মেয়েটির সম্পর্কে কোনো কিছু বিশেষ খারাপ রিপোর্ট পেল না সে। নিজের তদন্তের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা প্রমাণ জোগাড় করতে এরপর হিরু একবার যেতে হলো সেই থানাতেই, যেখান থেকে সর্বশ্রীর কার অ্যাক্সিডেন্টের কেসটা ফাইল হয়েছিল। কেসটা দেখছিল রাজশ্রী মণ্ডল নামের এক এসআই। তার চেম্বারে গিয়ে তো হিরু অবাক। আরে, এ তো একসময় তারই মেশে পাশের ঘরে থাকা এক ভাই। খুব ভালো সম্পর্ক তার সাথে বরাবরই, কিন্তু সে যে এই থানায় বদলি হয়ে এসেছে সেটা তার স্মরণে ছিল না। যাকগে, বেশ সহজেই নিজের জরুরি কোয়ারির পার্টগুলো ভেরিফাই করে নিয়ে রাজশ্রীকে তার নিজের তদন্তের কথা জানিয়ে কেসটা কিভাবে খুব দ্রুত ক্লোজ হবে সেই নিয়ে আলোচনা করে ঘরে ফিরল হিরু। সেই দিনই বিকেলে মিলনের অফিসে গিয়ে তার বিজনেস পার্টনার রবির সঙ্গে দেখা করল সে। প্ল্যান মতো নয়নের কল পেয়ে ঠিক তার আগেই মিলন তখন অফিস থেকে বেরিয়ে গেছে নয়নের সঙ্গে দেখা করতে। হিরু সেখানে গিয়ে রবির সঙ্গে আলাপটা জুড়ল তারই শালিকার নাম দিয়ে। তারপর ঠিক সুযোগ মতো ঢুকে গেল মিলনের বিষয়ে। মিলনের বিষয় ব্যক্তিগত বিষয়, তার বেশ গুরুত্বপূর্ণ কিছু জানার খুব দরকার ছিল। সেগুলোই জেনে নিল সে রবির কাছ থেকে। হিরুর কাছে এখন পুরো কেসটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। শুধু কার কার সামনে সব কিভাবে প্রকাশ করবে সেটাই ঠিক করে নিয়ে নয়নকে জানিয়ে দিল
সবাইকে পরদিন সন্ধ্যা 7টায় তার বাড়িতে হাজির থাকতে। যথারীতি পরদিন সন্ধ্যায় নয়নের বাড়িতে এসে হাজির হলো সবাই। অমল, লক্ষণ, নয়ন, সর্বশ্রী, ওর আয়া, এমনকি মিলনও। হিরু সেখানে পৌঁছালো সাথে রাজশ্রীকে নিয়ে, একদম ঘড়ি ধরে ঠিক 7টায়। নয়নের বসার ঘরেই হাজির ছিল সবাই। সে রাজশ্রীর সঙ্গে সবার পরিচয় করিয়ে দিল। তারপর সবাই সোফা এবং চেয়ারে নিজের নিজের আসন গ্রহণ করলে নয়ন হিরুর আসল নাম ও পরিচয় প্রকাশ করল। তারপর হিরুকেই দায়িত্ব দিল পুরো ঘটনার পিছনে প্রকাশিত ও অপ্রকাশিত সমস্ত সত্যকে তুলে ধরতে। হিরু তখন তার তদন্তের পূর্ণাঙ্গ বিবরণ দিতে শুরু করলো সকলের সামনে। প্রথমেই বলি, সর্বশ্রীর বাবা মা দুর্ঘটনায় মারা যাননি, তাদের মেরে ফেলা হয়েছিল। খুব বুদ্ধি করে যেটাকে দুর্ঘটনার রূপ দেওয়া হয়েছিল। আর সর্বশ্রীও কোনো মানসিক রোগী নন, কিন্তু হ্যাঁ, মানসিকভাবে যথেষ্ট পর্যদস্তা হয়েছে, এটা অবশ্য মানতেই হবে। রাজশ্রী কিছু বলার জন্য উৎসুক করছে দেখে হিরু বলল, যারা পুরো বিষয়টা জানেন বা জানেন না, তাদের সকলের স্বার্থে আমি সম্ভাব্য ঘটনাটা শুরু থেকেই বলছি। ভুল হলে সর্বশ্রী দেবী আপনি ধরিয়ে দেবেন, কেমন? অমল, মিলন, লক্ষণ আর নয়ন এরা আশৈশব বন্ধু, একেবারে হরিহর আত্মা, গলায় গলায় বন্ধুত্ব। ক্লাস 1 থেকেই একসাথে তারা পড়াশোনা, খেলাধুলা সব করে এসেছে। তাদের চাল চলন, কথাবার্তা, হাব ভাব, এমনকি পছন্দ অপছন্দ প্রায় একই ধরনের ছিল সেই ছোট থেকেই। তবে বড় হয়ে ওঠার সাথে সাথে যখন মানুষের চরিত্র নিজের মতো আকার ধারণ করতে শুরু করে, মৌলিকতাগুলো তখনই ধরা পড়ে। ওদেরও ধরা পড়ল। উচ্চ মাধ্যমিক অবধি সবাই সায়েন্স নিয়ে একসাথে পড়েছিল। তারপর তারা আলাদা আলাদা অভিমুখে চলে যায়, বলা যেতে পারে যেতে বাধ্য হয়। তার প্রথম এবং অন্যতম কারণ ছিল জয়েন্টের রেজাল্ট। অমল ছিল ফিজিক্স আর ম্যাথের ভক্ত, কিন্তু জয়েন্টে মেডিকেলের টপার হলো সে। আর মিলন ছিল বায়োলজির পোকা, সে টপ লিস্টে এলো ইঞ্জিনিয়ারিং এ। লক্ষণ আবার ফিজিক্স, ম্যাথ, বায়োলজি আর কেমিস্ট্রি সবগুলোতেই উচ্চ মাধ্যমিকের লেটার পেলেও জয়েন্টে ভালো পজিশন পেল না। অগত্যা সে চলে গেল ভেটেরিনারি পড়তে। বেচারা নয়ন পড়ে রইল একা। সে তার বন্ধু হারানোর দুঃখে সায়েন্স ছেড়ে ইংরাজি নিয়ে বিএ অনার্সে ভর্তি হলো। গ্র্যাজুয়েশনের পর সে বেছে নিয়েছিল এলএলবি কোর্স, আর এখন তো সে হাইকোর্টে জমিয়ে প্র্যাকটিস করছে, আপনারা সবাই জানেন। অমল ডাক্তারি করছে, প্লাস তার ওই মেডিকেল কলেজে সে প্রফেসরও। মিলন নিজেরই একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম খুলেছে। লক্ষণ ভেটেরিনারি সার্জন, সেও সরকারি হাসপাতাল ও কলেজের প্রফেসর। 4 জনই এখন ওয়েল এস্টাবলিশড। নিজের নিজের পেশাগত পার্থক্য থাকলেও তাদের বন্ধুত্ব অটুট আছে। নিজেরাই কিছুটা আত্মীয়তাও তৈরি করে নিয়েছে নিজেদের মধ্যে। লক্ষণ আর নয়ন দুজনেই একে অপরের সম্বন্ধী ও ভগ্নিপতি। অমল বিয়ে করেনি এখনো, শুধু নয়নের এই মাস্তুতো বোনের পড়া কমপ্লিট হয়নি বলে। সর্বশ্রী এবছরেই এমএ কমপ্লিট করলে বিয়ের পিঁড়িতে বসার কথা দুজনেরই। পাকা কথা হয়েই আছে দুই পরিবারের মধ্যে বেশ কয়েক বছর আগে থেকেই। আর তাদের দুজনের প্রেমের সম্পর্কটাও বেশ পুরনো। সেই উচ্চ মাধ্যমিকের সময় থেকেই অমল ভালোবাসে সর্বশ্রীকে। শুধু মিলনই বিয়ে থা করার পক্ষপাতী নয়। তার এই রকম সিদ্ধান্তের কারণটা বন্ধুদের কেউই ঠিক জানতো না, মানে মিলনই কাউকে বলেনি। এই একটা বিষয়ে কথা উঠলেই ও বরাবরই প্রসঙ্গটা এড়িয়ে যায়। তবে সম্প্রতি একটা পার্টিতে একটু বেশি ড্রিঙ্ক করার পর নাকি ও বিজনেস পার্টনার
রবিকে সে বলেছিল একটি মেয়েকে দীর্ঘদিন ধরে সে ভালোবাসতো, এমনকি এখনো ভালোবাসে। কিন্তু সেই মেয়েটি নাকি আগে কয়েক বছর তার সাথে সম্পর্ক থাকার পর সে অন্য কাউকে ভালোবাসে জানিয়ে তাকে ছেড়ে চলে গিয়েছিল। মিলনের সাথে সম্পর্ক থাকাকালীন সেই মেয়েটি তাকে জানতেই দেয়নি কোনোদিনও যে সে আরো একজনকে ভালোবাসে। অথচ মেয়েটির পছন্দ বলেই ডাক্তারি না পড়ে মিলন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। আর নিয়তির কি পরিহাস, এখন সে জানতে পেরেছে যে মেয়েটি সেই অন্য প্রেমিকটা নাকি ডাক্তারি। বাবা মায়ের ইচ্ছা তাদের জামাই হবে কোনো ডাক্তার, তাই নিজেদের পছন্দটাও সে নাকি তাদের কথা মতো বদলে নিয়েছে। সেই ডাক্তার ছেলেটিকে নিশ্চয়ই ওই মেয়েটি মিলনের সঙ্গে তার সম্পর্কের কথা কখনো জানায়নি, কিন্তু মিলনকে সেই ছেলেটির বিষয়ে সব কথা জানিয়েই তাদের রিলেশনের ব্রেকআপ করেছিল সে। আজকালকার স্মার্ট মেয়েরা যে রীতি পছন্দ করে আর কি, প্রেম করবে নিজের পছন্দে, কিন্তু বিয়ে করবে বাবা মায়ের পছন্দ করা কোনো সফল এবং ভবিষ্যৎ সুনিশ্চিত এমন পুরুষকে নিয়ে। অবশ্যই সব মেয়ে এমন হয় না, এটা আমি ভীষণভাবে মানি। তাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান অক্ষুণ্ণ রেখেই বলছি, মিলনের ওই প্রেমিকার মতো এই ধরনের মেয়েরাও আছে। তাই মিলন এই বিষয়ে স্বাভাবিক কারণেই কোনো আলোচনা পছন্দ করে না। আর এইসব জানার পর বন্ধুরাও কেউ ওকে এই নিয়ে বিরক্ত করে না। মেয়েটার নাম কাউকে কখনো বলেনি, তবে ভালোবেসে তাকে নাকি মেঘলা বলে ডাকতো সে। কি সর্বশ্রী দেবী, ঠিক বলছি তো? মিলনের সাথে আপনি যা করেছেন তা ভয়ানক অন্যায়, এটা নিশ্চয়ই অস্বীকার করবেন না? না না, অস্বীকার করে লাভ নেই। আপনি নিজেও সেটা মন থেকে মানেন বলেই প্রেমিকের দেওয়া মেঘলা নামটা ছাড়তে পারেননি আজও, তাই তো? সর্বশ্রী মাথা নিচু করে বসে থাকে, মিলনও তাই। শুধু অমল যেন অশান্ত হয়ে ওঠে। তার মুখের অভিব্যক্তিতে একটা ক্রোধের লক্ষণ ফুটে উঠেই যেন মিলিয়ে যায়। নিজেকে সংবরণ করে নেয় সে। হিরুর চোখ এড়ায়নি ব্যাপারটা। হিরু মিলনকে বলল, প্রেম কি কখনো কারোর বাবা মায়ের আদেশ মেনে হয় মিলন বাবু? যদি কারোর মনে ভালোবাসা থাকে সত্যি, তাহলে তার অন্য প্রেমিকই বা আসবে কোথা থেকে? আর একাধিক প্রেমিকই বা থাকবে কেন? তবু আপনি ওর বাবা মাকেই দোষী সাব্যস্ত করলেন নিজের প্রেমিকাকে হারানোর জন্য। ওদিকে দেখুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আপনি নিজে যতটা ভালো জানেন বা বোঝেন, ততটা তো আপনার সাগরেদও বোঝে না। তাই তার কাজের ত্রুটি ধরে তাকে খুঁজে পেতে পুলিশকে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হয়নি। পুলিশকে দেওয়া বয়ানে সে আপনার কথায় সর্বশ্রীর বাবার গাড়িতে করা তার কেরামতির কথা সব স্বীকার করেছে। আমায় নিশ্চয়ই আর বলে দিতে হবে না যে সর্বশ্রীর বাবা মায়ের ওই গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর জন্য আসলে শুধু আপনিই দায়ী। রাজশ্রী, ওকে কাস্টাডিতে নে ভাই। সকলে উঠতে যাচ্ছিল। হিরু তাদের থামিয়ে দিয়ে আবার শুরু করলো, দাঁড়ান দাঁড়ান, ঘটনার গো অর্ধেকটা শেষ হলো, অর্ধেক এখনো তো বাকি। মিলন যদি সর্বশ্রীর বাবা মায়ের মৃত্যুর জন্য দোষী হয়, তো সর্বশ্রীকে মারার চেষ্টার জন্য অমল বাবুও দোষী। অবাক হচ্ছেন নাকি অমল বাবু? আমি আপনার প্ল্যানিং ধরতে পারতাম না যদি সর্বশ্রীর কুকুরটা মানে ভুলো অসুস্থ না হতো। বাবা মায়ের মৃত্যুর শোক সঙ্গে
নিজেরই প্রাক্তন প্রেমিকের সাথে যুক্ত থাকার ঘটনায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্য নিশ্চয়ই হারাতে পারতেন সর্বশ্রী, কিন্তু তার প্রভাব ভুলোর উপর পড়বে কিভাবে? খাবারে যে ওষুধটি মিশিয়ে আপনি খাওয়াতেন সর্বশ্রীকে দুর্বল করার জন্য, তা যে ভুলো খেত সেটা আপনি বোধহয় জানতেন না। আর প্যাডলবের সেই কুকুরের ওপর খাবার নিয়ে করা পরীক্ষাটা আমারও জানা। খাবারের সময় বেল বাজানোর যে ব্যবস্থা আপনি করিয়েছিলেন বন্ধুকে দিয়ে, তাতে খেতে বসে সর্বশ্রী একাই রোজ মৃদু বিদ্যুৎতাহত হতেন না, ভুলুও তার সাথেই শক পেত। খাবার সময় রোজ রোজ নানা ধরনের বিপজ্জনক ঘটনা যা আপনি কৃত্রিমভাবে ঘটাতেন, তার প্রভাবগুলো ভুলুর ওপরও পড়েছিল। অ্যালার্ম ঘড়ির নিচে লাগানো স্পিকারে রোজ সর্বশ্রীকে ভয় দেখিয়ে যেসব কথা শোনাতেন, শুধু তারই প্রভাব থেকে মুক্ত ছিল ভুলো। স্যার ডক্টর S.R. অধিকারী আমায় দীর্ঘদিন সাইকোলজি পড়িয়েছেন, তার শিক্ষা তো মাথাতেই ছিল। তার উপর তিনি নিজে আমায় এই তদন্তে সাহায্যের হাত বাড়ায়। আপনার ফাঁদরা চিনতে বিশেষ কষ্ট পেতে হয়নি। মিলনবাবুর কাজকে সমর্থন করি না কখনোই, তবু তার রাগের একটা কারণ বুঝতে পারি। কিন্তু আপনি সর্বশ্রীকে মারতে চেয়েছিলেন কেন? সে তো আপনাকে বিয়ে করবে বলেই মিলনকে ছেড়ে এসেছিল। আপনি যেসব অ্যালিগেশন লাগাচ্ছেন আমার এগেনস্টে, তার প্রমাণ দিতে পারবেন তো? নিশ্চয়ই। আপনারই প্রেসক্রাইব করা সর্বশ্রীর ওই প্রত্যেক টেস্ট রিপোর্ট আছে আমার কাছে। আয়ার বয়ান বলছে ওই পথ্য আপনি স্থির করেছেন। সর্বশ্রী দেবী নিজে এবং নয়নও তার সাক্ষী। আরো কিছু বলার আছে, তবে সেসব থাক। আপনি বরং নিজেই বলুন না, কেন ওকে মারতে চেয়েছিলেন? অমল বেশ কিছুক্ষণ মাথা নত করে থেকে বলল, সর্বশ্রীকে আমি বা মিলন দেখেছিলাম উচ্চ মাধ্যমিকে পড়ার সময়, যখন ও 9-এ এসে আমাদের স্কুলে ভর্তি হলো। ওর প্রেমে আমি তখন থেকেই পাগল, মিলনও বোধহয় তাই। কিন্তু ও কোনোদিন জানতেই দেয়নি যে সে একই সাথে আমাদের দুজনকে নিয়েই খেলছে। আমার বা মিলনের ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া ওর ইচ্ছে অনুসারেই বদলে গিয়েছিল। যাই হোক, অ্যাক্সিডেন্টের পর ও বাড়ি ফিরলে মিলন যখন ওর বাড়ি গিয়ে কাজ করাচ্ছিল, তখনই একদিন তাদের বেশ অন্তরঙ্গ অবস্থায় ঘরে দেখতে পাই আমি। তারপর ওর বই খাতাপত্র সব ঘাঁটতে গিয়ে ওর মেঘলা নামটা এবং সেই নামেই সম্বোধন করে তাকে লেখা মিলনের প্রেমপত্রগুলো পাই। বুঝতে পারি ওই হলো সেই মেয়েটা যে মিলনকে ধোঁকা দিয়ে আমায় বিয়ে করতে চেয়েছিল। ওকে এতদিন ধরে পাগলের মতো ভালোবেসেছি, কিন্তু সেদিনই প্রথম জানতে পারলাম সে প্রেমের মূল্য চোকাচ্ছে আজও আমারই বেস্ট ফ্রেন্ড মিলন। বন্ধুর জন্য মন খারাপ হয়ে গেল। বুঝতে পারলাম আমার পরিণতিও মিলনের মতোই হতে পারত। আরও কোনো বেটার অপশন তখন সর্বশ্রী পেলে। যাই হোক, সব জেনেও তবু শান্ত ছিলাম। কিন্তু সর্বশ্রীর প্রতি ক্রোধ জন্মালো যখন জানতে পারলাম আবার মিলনের সঙ্গে সে পুরানো রিলেশনে যেতে চায় বলে নিজের ডায়েরিতে লিখে রেখেছে ও। আমার তো মনে হয় ওদের ওইকার অ্যাক্সিডেন্টের পিছনে শুধু মিলন না, তার সাথে সাথে সর্বশ্রীরও হাত আছে। কারণ আমার সাথে রিলেশন ব্রেক করে বিয়ে ভেঙে দেবার কথাও নাকি ও বলেছিল ওর মাকে। তিনি সে কথা জানিয়ে আমায় জিজ্ঞাসাবাদ করেছিলেন একদিন, আমাদের মধ্যে কেন বা কি নিয়ে মনোমালিন্য দেখা দিয়েছে, এসব জানবেন বলে।
এর পরেও কি বলবেন আমি ভুল করছিলাম ওকে পাগল করে তুলে? আমি ওকে প্রাণে মেরে ফেলার কথা ভাবতে পারি না, কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ের পক্ষে এইভাবে নিজের খামখেয়ালে পুরুষদের জীবন নিয়ে খেলা তো সম্ভব নয়। সেটা প্রমাণ করতেই ওকে পাগলি রূপে দেখতে চেয়েছিলাম আমি। হিরু বলে উঠল, ভুল, ভীষণ বড় ভুল করেছেন অমলবাবু। আপনার নিজের চিন্তাধারাই সুস্থ নয়। যে সমস্যার কথা আপনি বলছেন তার দাওয়াই ওকে পাগল বানানোয় নেই। বাইরে থেকে যাকে ভীষণ উচ্ছল দেখায়, ভিতরে সে ততটাই নিঃসঙ্গ হয় সাধারণত। আমার ধারণা সর্বশ্রীও তাই। বাবার পড়াশোনায় ডুবে থাকা আর মায়ের পূজা আর্চায় ব্যস্ততা ভিতরে ভিতরে নিঃসঙ্গ করে দিয়েছিল তাকে। তাই ওর ওই আচরণ, ওই সব ত্রুটি দেখতে পেয়েছেন আপনি। ওকে ভালোবেসে মানসিকভাবে ওর অবলম্বন হয়ে ওঠার মধ্যে দিয়েই ওকে নিজের করে পাবার চেষ্টা করা উচিত ছিল আপনার। আমি আপনাকে অনুরোধ করব, স্যারের কাছে 2-3টে সিটিং নেওয়া আপনারও ভীষণই জরুরি। কিন্তু আপাতত একটি অসুস্থ মেয়েকে চিকিৎসা করার সুযোগে তার ক্ষতির চেষ্টা করার জন্য রাজশ্রী আপনাকে কাস্টাডিতে নেবে। ভয় নেই, আপনার বেল পেতে অসুবিধা হবে না, কিন্তু রেজিস্ট্রেশনটা বোধহয় যাবে। আমার কাহিনী শেষ। অমলবাবু এবং সর্বশ্রী দেবী, আপনাদের দুজনেরই দ্রুত মানসিক ব্যাধি থেকে আরোগ্য লাভের কামনা করি। চলো হে নয়ন, তুমি আমায় একটু বাড়িতে ড্রপ করে দাও। রাজশ্রী তো এখন ওদের নিয়ে থানায় যাবে, রাত হয়ে গেছে। চলো বেরিয়ে পড়া যাক। প্রেমের ফাঁদে হত্যা, রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, খুনের আড়ালে আসলে কি? আবার আমরা ফিরবো সামনের সপ্তাহে এইরকম। ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরও ভালো করার জন্য। ধন্যবাদ।